আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে রয়েছে হুমায়ুন আজাদের লেখা একটি উপন্যাস। উপন্যাসটির নাম ফালি ফালি করে কাটা চাঁদ। আজ উপন্যাসের প্রথম পর্ব। বুঝতে পারছিলাম এরপর জীবন আর আগের মতো থাকতে পারে না। অন্য কেউ বদলে দেবে আমার জীবন, তা নয়, আমি জীবনকে আর আগের মতো থাকতে দিতে পারি না। বুঝতে পারছিলাম বদলে দিচ্ছি আমি। যখন ঘটনাটি ঘটছিল, উপভোগ করার থেকে বেশি করে আমি ভাবছিলাম আমার জীবনের কথা, তার বদলে যাওয়ার কথা। টুকরো টুকরো অতীত দেখতে পাচ্ছিলাম, জোনাকের মতো ওগুলো উড়ছিল। ভবিষ্যৎ ঠিক দেখতে পাচ্ছিলাম না, দেখতে চাচ্ছিলামও না। শুধু বুঝতে পারছিলাম ঘটনাটি বদলে দিচ্ছে আমার জীবনকে। জীবন বদলে যাচ্ছে, ঘটনাটি দিয়ে আমি বদলে দিচ্ছি আমার জীবন। এই প্রথম আমি জীবন বদলে যাওয়ার প্রক্রিয়া চোখের সামনে দেখতে পাই। একটি ঘটনা দিয়ে আমি বদলে দিচ্ছি জীবনকে। ভদ্রলোকটি নিবিড়ভাবে, প্রাণপণে, সম্ভবত তার জীবনের শ্রেষ্ঠ রীতিতে চেষ্টা করে যাচ্ছিলেন আমাকে শ্রেষ্ঠ সুখটি উপহার দেওয়ার জন্যে, যেন এটার কথা আমি কোনোদিন না ভুলি। বুঝিয়ে দিতে চাচ্ছিলেন তিনিই পুরুষোত্তম। তার কাছে ধরা দেয়া ছাড়া আমার অন্য কোনো নিয়তি ছিল না। আমি নিজের ভিতরে ভেঙে ভেঙে পড়ে, আবার ভেঙে পড়া থেকে নিজেকে টেনে টেনে জড়ো করে ভাবছিলাম বদলে যাচ্ছে আমার জীবন, বদলে দিচ্ছি আমি। সুখ নয়, অসুখ নয়, উল্লাস নয়, গ্লানি নয়, এক ধরনের মজা লাগছিল আমার। ভদ্রলোকটি হয়তো ভাবছিলেন আমি তার কাছে ধরা দিয়েছি, তিনি নিয়ন্ত্রণ করছেন আমার রাত্রি, আমার শরীর। আর আমি ভাবছিলাম ভদ্রলোকটিকে ব্যবহার করছি জীবন বদলে দেওয়ার যন্ত্ররূপে। ৩৬ বছরে অনেক বদল ঘটেছে জীবনের, তার কোনোটিকেই আমি এমন স্পষ্টভাবে বুঝতে পারিনি। আগের বদলগুলো ঘটেছে আমাকে বুঝতে না দিয়ে। এই একটি বদলের প্রক্রিয়াই আমি বুঝতে পারি স্পষ্ট। ভদ্রলোকটি যখন প্রাণ দিয়ে, জীবন দিয়ে, অনেকটা মাথার ঘাম পায়ে ফেলে খেটে চলছিলেন আমার উপর, এপাশে ওপাশে, এমন সুযোগ পেলে কোন পুরুষ না খাটে প্রাণপণে। পুলকে পুলকে শিউরে দেওয়ার জন্যে হয়ে উঠছিলেন কখনো বজ্র, কখনো মত্তহস্তি ঝড়, কখনো ঢেউ, কখনো বন্য শুয়োর। অক্লান্ত ইন্দ্রের মতো উল্টে পাল্টে আমাকে সুখী করার প্রাণপণ সাধনা করে যাচ্ছিলেন। আমি কখনো বেঁকে, কখনো সোজা হয়ে, কখনো ছড়িয়ে পড়ে, কখনো জড়ো হয়ে ভেঙে পড়ে পড়ে, আবার গড়ে উঠে উঠে ভাবছিলাম বদলে যাচ্ছে জীবন। কোনো দুঃখ লাগছিল না, সুখ লাগছিল না, ভালো লাগছিল না, খারাপ লাগছিল না। আমি শুধু আমার জীবন বদলে যাওয়ার ব্যাপারটি বোধ করছিলাম। কিছুতেই আমি জীবনকে আর আগের মতো থাকতে দিতে পারি না। ঘটনাটি ঘটে আকস্মিকভাবে, ভাবনা চিন্তা না করে, কোনো আবেগ বিহ্বলতা পরিকল্পনা আলোচনা থেকে নয়। ঘটে, আমি ঘটতে দেই। আমি বলতে থাকি ঘটুক, কি আসে যায় ঘটলে, এমন কি আর ঘটছে। শুধু জীবনটা বদলে যাচ্ছে, আর বেশি কিছু তো নয়। কি হয় জীবন বদলে গেলে? জীবন এমন কি আহামরি পবিত্র শাশ্বত জিনিস যে তাকে চিরকাল রাখতে হবে অপরিবর্তিত রূপে? যাক না, জীবন বদলে। ঘটনাটি ঘটে, এটি আমার জীবনের একমাত্র ঘটনা, যা ঘটে শুধু ঘটনা হিসেবে, বিশুদ্ধ ঘটনা হিসেবে, অন্য কিছু হিসেবে নয়। যে অসরকারি ইউনিভার্সিটিতে পড়াই আমি, তার ছদ্ম মার্কিন জ্ঞানচর্চায় ছলাকলার শেষ নেই। জ্ঞানের থেকে ছলাকলাই বেশি। তার অনন্ত ছলাকলার একটি হচ্ছে বছরে একবার দলে দলে ছাত্রছাত্রীদের নিয়ে ঢাকার বাইরে সিলেট, বগুড়া, রাঙামাটি, নেত্রকোনা, দিনাজপুর, বাংলাবান্ধা, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ যেতে হয়। সারতে হয় প্রবল এক পল্লী সংযোগ প্রকল্প। প্রশান্ত মহাসাগরের সুদূর দ্বীপপুঞ্জের মতো ছড়ানো পল্লী জীবনের সাথে পরিচয় করিয়ে দিতে হয় বছরে 4.5 লাখ টাকার সোনামণি, হিরেমণি, রাজপুত্র কন্যাদের, যারা মিনারেল ওয়াটার ছাড়া পুকুরের পানি দেখেনি বলে বিশ্বাস করে। পুকুরের পানিতে মাছ কিভাবে সাঁতার কাটে সেটা ভেবে চমকে ওঠে। এই সোনামণিদের আমি ভালোবাসি।
ওদের এক একটিকে আমার আকাশ থেকে খসে পড়া তারার ধুলোকণা বলে মনে হয়। পল্লী সংযোগে সবারই উৎসাহ প্রবল। জানুয়ারি ভোরে উৎসব লেগে থাকে আমার অসরকারিতে। হৈ হৈ চৈ চৈ দলে দলে পাজেরো ভরে, দিকে দিকে ছোট। আর ফিরে আসো, এক শেষ করো ক্যামেরা ভিডিও ল্যাপটপের। শিক্ষকরা, যারা একসময় খাটতাম কোনো না কোনো এনজিওতে, তার আগে ডিশ মাজতাম নরওয়ে, সুইডেন, জার্মানি, হল্যান্ডে, যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। 7 দিন থলথলে ঢলঢলে ছাত্রছাত্রীদের নিয়ে বাইরে থাকার জন্যে মোটা টাকা ঢুকে পকেটে। টাকার কোনো অভাব নেই, প্রজেক্ট করো আর টাকা নাও। আর ধনী ঘুষেল ব্ল্যাকেল রাঙা বাবাগুলোর রাজপুত্র রাজকন্যাগুলো এর জন্যে আরও উত্তেজিত হয়ে থাকে। তারা উত্তেজিত থাকে শারীরিকভাবেই, অঙ্গে অঙ্গে প্রত্যঙ্গে প্রত্যঙ্গে রন্ধ্রে রন্ধ্রে। বাইরে গিয়ে অনেকগুলো ডিউরেক্স, প্যান্থার, রাজা কামসূত্র সেন্সেশন সফলভাবে সংযোগ করে ফিরে আসতে পারবে বলে। বনানী বাড়িধারায় কালো কাচে ঢাকা পাজেরো টয়োটার ভেতরে সংযোগে তারা পূর্ণ পরিতৃপ্তি লাভ করে না। আমার অসরকারিটি একটি এনজিওই, ঝকঝকে চকচকে লেকচার সেমিস্টার ক্রেডিটের এনজিও। এটাকে আমি আমার দেহের প্রতিটি খণ্ডের থেকেও ভালোবাসি। এটি মাস যেতে না যেতে আমাকে এত টাকা দেয় যে এটাকে কায়মনোবাক্যে ভালোবাসা ছাড়া উপায় নেই। এটা আমার দেহটি চাইলেও আমি অবলীলায় দান করতে পারি। আর এর কত কর্মকাণ্ড, উৎসব, কত পার্টি। এটি প্রতি বছর আরেকটি এনজিওর সাথে মিলেমিশে যাপন করে এই পল্লী সংযোগ প্রকল্প। পল্লী 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 গান তারা গাইতে পছন্দ করে। যেহেতু ডোনাররা এটা খুব পছন্দ করে, পল্লীর সাথে পরিচয় না থাকলে বিশ্বের নাগরিক হওয়া সম্ভব নয়, সম্ভব নয় বিশ্বায়নও। এবং এবছর আমি ওই রাজপুত্র রাজকন্যাদের নিয়ে উঠি সিলেটের কমলগঞ্জের পাহাড়ের উপর ছড়ানো একটি এনজিওর রেস্ট হাউসে। আমার ভালো লাগে। এর আগে আমি কখনো সিলেটে আসিনি। আমি সমতল ভূমির সমতল মেয়ে। নৃতত্ত্বে হনুলুলুর একটা 3 অক্ষরের ডিগ্রি থাকলেও আমি তো মেয়েই রয়ে গেছি আজও, আপাদমস্তক মেয়ে। বিশ্বটাকে আমি আজও পার্বত্য নয়, বাঁকা নয়, সমতলই মনে করি। মনের দিক দিয়েও আমি সমতলই। আমার ভেতরে ধান ক্ষেতের পর পাট ক্ষেত, খালের পর নদী, আর বিলের ভেতরে পুকুর দিঘি আছে। ধান, পাট, পুঁটি মাছ, ট্যাংরা, বোয়াল, নলা, ইলিশ, গজার আছে। কোনো পাহাড় পর্বত টিলা নেই। যখন দুপাশের পাহাড় পেরিয়ে আমাদের পাজেরোটি একটি পাহাড়ে উঠতে থাকে, আমি শিউরে উঠতে থাকি। পৃথিবীতে যেন এর আগে কেউ পাহাড়ে ওঠেনি। একটা পাহাড় আমার ভেতরে তার সারা শরীর, হাত পা, মাথা, মুখ, জিভ নিয়ে ঢোকে। এটা পাহাড়, ছোট হলেও পাহাড় আমার মনে হতে থাকে। আমি একটা উল্লাস বোধ করতে থাকি। ঠিক হয়ে আছে, আমি থাকব পাহাড়ের উপরে রেস্ট হাউসে। সোনার টুকরোরা থাকবে এ পাহাড়টি থেকে নেমে সামনের 2টি পাহাড়ের ভেতর দিয়ে গিয়ে একটি নিচু পাহাড়ের উপরের আবাসিক গৃহগুলোতে। পাহাড়টিতে যখন ওঠে পাজেরোটি, আমার ভেতরটা নিচের দিকে পড়ে যেতে চায়। যেমন ছোটবেলায় দোলনায় ওঠার পর কেউ ধাক্কা দিলে নিচের দিকে পড়ে যেত আমার ভেতরটা। তারপর দুদিকে অজস্র গাছের অন্ধকারের ভেতর দিয়ে একটা ঢালু দিয়ে নামে আমাদের পাজেরোর পর পাজেরো। তখনও আমার ভেতরটা পিছনে পড়ে যেতে থাকে। আমার মনে হতে থাকে আমি একজন অ্যাসোসিয়েট প্রফেসর না হয়ে পেছনের বালিকাটি হয়ে গেছি। আমার ভালো লাগে যে আমি চঞ্চল হতে পারি, দুলে উঠতে পারি। আমি মরে যাইনি। রাজপুত্র রাজকন্যাদের ঘরে ঢুকিয়ে দিয়ে আমি আসি আমার রেস্ট হাউসে। রেস্ট হাউসের কেয়ারটেকার কাম কুকটি অত্যন্ত চমৎকার। আমাকে দেখেই বুঝতে পারে যে সারাক্ষণ বাংলার ভেতর ইংরেজি গুজে গুজে কথা বলতে হবে, বা সে আমার রাজপুত্র রাজকন্যাদের কথা শুনে তাদের জিন্স আর বুকের উচ্চতা, পাছার প্রসার আর পাজরের সাইজ দেখে বুঝতে পেরেছে ইংরেজি গোজা ছাড়া উপায় নেই। বাঙালির মুখে ইংরেজি শুনতে আমার ভালো লাগে। এটা ওদের মায়ের বুলি হলেই ভালো হতো। আমি নিজে যখন বলি তখন আমার বারবার নিজেকে A+ দিতে ইচ্ছে করে। পাহাড়ের দক্ষিণ পূব দিকে রেস্ট হাউসটি। আমার জন্য রয়েছে সবচেয়ে পূবের ঘরটি, যেটি থেকে একসাথে দেখা যায় দক্ষিণ, পূব আর উত্তর। আমি ঘরে ঢুকেই প্রকৃতির 3 দিকের আদরে আক্রমণে বিবশ হয়ে পড়ি। মনে হয়
3টি পাহাড় 3 দিক থেকে উঠছে আমার উপরে। 3টি পাহাড় 3 দিক থেকে টানছে আমাকে। এটা কোনো ধানক্ষেতের সমতলতা নয়, বিলের জলসমষ্টি নয়। দেখতে পাই দক্ষিণে ঢালু হয়ে পাহাড় নিচের দিকে নেমে গেছে। 1 কিলোমিটার দূরে বাঁকা হয়ে উঠেছে আরেকটি পাহাড়। পূবে অনেক দূরে আরেকটি পাহাড়। উত্তরে অজস্র গাছের ভেতর দিয়ে উঠেছে আরেকটি পাহাড়। জানালার জালের ভেতর দিয়ে ঠেলে ঠেলে পাহাড় এসে ঢুকতে থাকে আমার ভেতরে। আমি চুপ করে বসে থাকি। নিস্তব্ধতা সবুজ পাহাড় হয়ে আমাকে ঘিরে ধরে। অনেক বছর আমি এমন একলা হইনি। অনেক বছর আমি এমন একলা হওয়ার সুখ পাইনি। স্তব্ধ হয়ে বসে থাকি আমি। নৈঃশব্দ আমাকে অবিরল সবুজে ভরে দিতে থাকে। আমার মনে হতে থাকে আমার শরীর সবুজ হয়ে উঠছে। ভেতরের মাংস সবুজ হয়ে উঠছে। সবুজ হয়ে উঠছে রক্তনালীর প্রবাহ। কেয়ারটেকার কুক দরজায় নক করলে আমি পৃথিবীতে ফিরে আসি। আমি বলি, কে? ভেতরে আসুন। সে বলে, ম্যাডাম, আপনার হট ওয়াটার লাগবে? আপনি বাথ নিবেন? আমি বলি, হ্যাঁ, গরম পানি হলে তো ভালোই হয়। সে বলে, আমি টাবে হট ওয়াটার দিতেছি, আপনি বাথ সেরে লন। আমি বলি, হ্যাঁ দিন। সে বলে, বাথের পর কি টি খাবেন? আমি বলি, হ্যাঁ। সে বলে, টি কি রুমে দেব না ডাইনিংয়ে খাবেন? আমি বলি, গোসল করার পর আমি খাওয়ার ঘরে আসব, তারপর চা বানালেই চলবে। সে বলে, টির সঙ্গে কি খাবেন? আমি বলি, এসেই বলবো। অ্যাটাচড বাথরুম নেই। ঘর থেকে কয়েক পা ফেলেই একটি ছোট চমৎকার বাথরুম। একটি বিশাল বালতিতে গরম পানি থেকে ধোঁয়া উঠছে। আমি ভেতরে ঢুকে দরজা বন্ধ করি। গরম পানিতে ঠান্ডা পানি মেশাই। সম্পূর্ণ নগ্ন হয়েই গোসল করতে থাকি। বাসায় হলে আমার অনেক সময় লাগত। শরীরে মুখে বেশ কিছু প্রাকৃতিক জিনিস মাখতাম, যাকে দেলোয়ার বলে হলুদ মরিচ লাগানো, কখনো বলে পাঁচফোড়ন দেয়া, রান্ধন বারণ। সাবান আমার সহ্য হয় না। একটি বই নিয়ে গিয়ে বসতাম বাথরুমে। ঘণ্টাখানেক কেটে যেত। এখানে অতটা সময় দেয়া যাবে বলে আমার মনে হয় না। তবু ধীরে ধীরেই আমি গোসল করি। আমার মনে হতে থাকে পৃথিবীতে আর কেউ নেই। ভেজা শরীরে বেবি অয়েল মাখি। অনেকক্ষণ বসে থাকি বাথরুমের মেঝের উপর। আমার অদ্ভুত লাগতে থাকে। চা খেতে ইচ্ছে করে। বাথরুমে 1 কাপ চা পেলে বেশ হতো। টাটকা গরম লাল চা। বাসায় হলে 1 কাপ চা বানিয়ে নিয়ে 1 কাপ গরম পানিতে 1 চামচ পাতা আর 8 চামচ চিনি ঢেলে বসতাম বাথরুমে। বইয়ের পাতা উল্টোতে থাকতাম। কখনো আয়নাটির সামনে দাঁড়িয়ে দেখতাম নগ্ন নিজেকে। স্তন দুটির লাল বৃন্ত, নাভির গভীরতা, জঘনের কোমল ভাস্কর্য। নিজেকে দেখতে আমার ভালো লাগে। দেখতে দেখতে নিজেকে আমার আপন মনে হয়। নগ্ন শরীর শুকোতে থাকত। ইচ্ছা হলে আরেকটু বেবি অয়েল মাখতাম। চা খেতে থাকতাম, উল্টোতে থাকতাম বইয়ের পাতা। দেলোয়ার হয়তো চিৎকার করতে থাকত, তোমার রান্ধন হইল? এখন কেউ চিৎকার করবে না। তবু আমি বেরিয়ে আসি বাথরুম থেকে। সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকে কেউ নেই। জানালা দিয়ে দেখি কুয়াশা নামছে পাহাড়ের মতো। অন্যরকম হয়ে গেছে 3 দিকের পাহাড়। কুয়াশা জড়ানো পাহাড় এখন এগিয়ে আসছে আমাকে জড়িয়ে ধরার জন্যে। মনে হতে থাকে পাহাড়গুলো যদি 3 দিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরত, আমি সুখ পেতাম। আমার খুব সুখ পেতে ইচ্ছে করতে থাকে। ঘরে তালা দিয়ে আমি ডাইনিং রুমের দিকে হাঁটতে থাকি। বারান্দায় শেলফে শেলফে বই সাজানো। মাতা মেরি ও তার পুত্রের মহিমার বই, ত্রাতার অলৌকিক গল্পের বই। দেখে আমার ওই বালকের জন্যে স্নেহভরা হাসি পায়। ত্রাতা, আহারে বিশ্বাস। যার যা ইচ্ছে বিশ্বাস করুক, এতে এ মুহূর্তে আমার কিছু যায় আসে না। আমার সুখ লাগছে যে কেউ নেই চারপাশে। কোনো ত্রাতা নেই, শয়তান নেই, দেবদূত নেই, সাপ নেই। একটা পুরো রেস্ট হাউসে একা আমি। এমন একলা হওয়ার সুখ আমি কখনো পাইনি। মনে পড়ে না শেষ কবে আমি একলা হয়েছিলাম। কখনো হয়েছিলাম মনে পড়ে না। আমার প্রচণ্ড সুখ লাগতে থাকে। কুক বলে, ম্যাডাম, আমার নাম রামকৃষ্ণ।
আমি তার নাম জিজ্ঞেস করিনি। সে হয়তো আমাকে সাহায্য করার জন্যে তার নামটি আগেই জানিয়ে দেয়। হয়তো নামটা এরপর আমার নানা কাজে লাগবে। কখনো আমি কারোর নাম জিজ্ঞেস করি না, কিন্তু একবার শুনলে কখনো ভুলি না। নাম শোনার পর প্রতিটি মানুষকেই আমার গুরুত্বপূর্ণ মনে হয়। নামই মানুষ। কিন্তু কখনো আমি কারোর নাম জিজ্ঞেস করি না কেন? কাউকেই কি আমার প্রথম গুরুত্বপূর্ণ মনে হয় না? শুধু তারা যখন বুঝিয়ে দেয় তাদের গুরুত্ব, শুধু তখনই বুঝতে পারি। রামকৃষ্ণ নামটা আমার ভেতরে কিছুক্ষণ ধরে অর্থহীনভাবে কাঁপে। আমি ওটাকে অর্থপূর্ণ করে তুলতে চাই। আমি ধীরে ধীরে এক টুকরো বাটার টোস্ট খাওয়ার চেষ্টা করি। ওটির ভেতর থেকে একটা পুরনো গন্ধ বেরিয়ে এসে আমাকে থামিয়ে দেয়। রামকৃষ্ণ খুটখাট করে কি যেন করতে থাকে। আমি তার দিকে তাকাই না। আমি বুঝতে পারি সে কিছু একটা শুনতে চায়। সে একটা নাম বলেছে। তার বিনিময়ে একটা কিছু শোনার তার অধিকার আছে। আমি বলি, রামকৃষ্ণ, আপনার নামটা খুব সুন্দর। রামকৃষ্ণ খুব খুশি হয়। বলে, ম্যাডাম, আপনি আমারে আপনি বললেন। আমি বলি, অন্যরা বলে না? রামকৃষ্ণ বলে, কেয়ারটেকার শোনার পর আপনি বলে, যখন দেখে আমি কুক তখন তুমি বলে। আমি চা খেতে থাকি। মনে হয় রামকৃষ্ণ আরও কথা বলতে চায়, কিন্তু আমি কি বলবো তার সাথে? বা অনেক কিছুই ইচ্ছে করলে আমি বলতে পারি, বলতে ইচ্ছে করছে না। এই রেস্ট হাউসের স্তব্ধতা আমাকে ঘিরে ধরেছে। রামকৃষ্ণ এখানে না থাকলেই আমি সম্পূর্ণ স্তব্ধতা পেতে পারতাম, কিন্তু রামকৃষ্ণ মনে হয় স্তব্ধতায় ক্লান্ত। সে চারিদিকে কিছু শব্দের কলরব চায়। আমি কি রামকৃষ্ণের সাথে একটু নৃতত্ব চর্চা করব? একটু নাড়া দিলেই কি তার ভেতর থেকে বেরিয়ে আসবে না নৃতাত্ত্বিক সোনার একটি দুটো খণ্ড? আমি বলি, রামকৃষ্ণ, আপনি কোন কোন দেবতার পুজো করেন? এভাবে প্রশ্নটা করতে চাইনি। তার নামটা থেকে মনে করতে পারতাম সে হিন্দু, কিন্তু আমার একটু সন্দেহ ছিল। তাই জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল সে হিন্দু না খ্রিস্টান। কিন্তু সরাসরি এমন প্রশ্ন করা শোভন হবে না বলে মনে হয়। ধর্মানুভূতির প্রবল স্পর্শকাতরতার যুগে এটা বিপজ্জনকও হতে পারে। তাই আমি ঘুরিয়ে করি প্রশ্নটা। এত চমৎকার সাড়া দেয় রামকৃষ্ণ। সে বলে, আমি কোনো দেবতার পূজা করি না। আমি হিন্দু না ম্যাডাম, আমি খ্রিস্টান। আমি খুশি হই। চমৎকার একটি সোনার খণ্ড বেরিয়ে এসেছে। তবে একটি খণ্ডে চলবে না। আমার আরও কিছু সোনার খণ্ড সংগ্রহ করতে ইচ্ছে হয়। আমি জিজ্ঞেস করি, কে প্রথম খ্রিস্টান হয়েছিলেন, আপনার দাদা? সে বলে, আমি প্রথম খ্রিস্টান হয়েছি ম্যাডাম। একটু অবাক হই আমি। রামকৃষ্ণের বয়স 40-এর মতো হবে। সে খ্রিস্টান হয়ে থাকলে বেশি দিন আগে হয়নি, এবং তাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল। খুব স্পষ্টভাবে সে বদল করেছিল তার জীবন। আমি জিজ্ঞেস করি, কেন খ্রিস্টান হলেন? সে বলে, আমার মা বাবা দাদা দাদি সবাই ছিল চা বাগানের লেবার। লেবাররা মানুষ না ম্যাডাম, তাদের মানুষ থাকতে দেয় না ম্যানেজাররা। তার কণ্ঠস্বরে ঘৃণা উপচে পড়তে থাকে। আমি বলি, কেন মানুষ থাকতে দেয় না? সে বলে, কয়টা টাকার জন্য দিনরাত খাটতে হয় লেবারদের, আর ওই টাকা তারা মদ খেয়ে উড়িয়ে দেয়। মদ না খেয়ে উপায় নেই, ভাত না খেলেও চলে, কিন্তু মদ খেতেই হবে। আমার বাবা খালি মদ খেত, আর আমরা ভাত খেতে পেতাম না। আর লেগে থাকে পূজা আর পূজা, আর ঘরে ঘরে কুষ্ঠ, ঘরে ঘরে থাইসিস। এত দেবতার পূজা করতে হতো, বুঝতে পারতাম না কোনটা কে। আমার বাবা মা ছিল ছোট লোক, আমি ছিলাম ছোট লোকের ছেলে। আমাদের কোনো দাম ছিল না। পূজার জন্য আমরা টাকা দিতাম, কিন্তু মন্দিরে ঢুকতে পারতাম না। তাই ছোটবেলা থেকেই আমার আর ওই ধর্ম ভালো লাগতো না। লেবার হতে ইচ্ছে করতো না। মনে হতো পালিয়ে গিয়ে মানুষ হই। আমি বলি, খুব কষ্ট লাগতো আপনার? সে বলে, কষ্টের শেষ ছিল না ম্যাডাম। বাগানের ভিতর একটা স্কুল ছিল। আমি সেই স্কুলে যেতে শুরু করি। আমার মা বাবায় পাঠায় নাই। লেবারদের ছেলে মেয়েদের জন্য স্কুল, বেশি কেউ যায় না। কিন্তু আমার যেতে ইচ্ছে করত। স্কুলে গিয়েই শুধু আমার একটু শান্তি লাগতো। আমি জিজ্ঞেস করি, স্কুলটা কি ভালো ছিল? সে বলে, না, একদম ভালো ছিল না। খালি ভালো ছিল এক স্যার। স্যার ছিল খ্রিস্টান। তারে দেখেই আমার ইচ্ছা হয়।
আমার চা খাওয়া হয়ে গেছে। রামকৃষ্ণের খনি থেকে আর সোনার খণ্ড তুলতে আমার ইচ্ছে হয় না। রামকৃষ্ণ ভালো আছে। চা বাগানে থেকে গেলে সে এমন মানুষ হয়ে উঠত না। আমার স্তব্ধ হতে ইচ্ছে করে। আমি তাকে আর কোনো প্রশ্ন করি না। সেও থেমে যায়। ঘরে ফিরে কুয়াশার মতো পাহাড় আর পাহাড়ের মতো কুয়াশা দেখতে থাকি। আমি যেন একা থাকার অসীমতা বোধ করি। এবং অনেক বছর পর ঝোপের একপাশে এক ঝাঁক জোনাকি দেখে আমি সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে উঠি। জোনাকি উঠছে, জোনাকি, এবং কুয়াশা, পাহাড় আর আমি। পরদিন থেকে শুরু হয়ে যায় আমাদের পল্লী সংযোগ প্রকল্প। সংযোগের এলাকা কমলগঞ্জের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের গ্রাম, ঘোড়ামারা। গ্রামটি দেখে শিউরে উঠে আমি। চঞ্চল হই না, স্নিগ্ধ হই। ওটি ওর নামের মতো নয়, বিষ্ণুপ্রিয়ার মতো। সুপুরি গাছের সারির পাশে আম গাছের ডালে যে ঘুঘুটি ডাকছিল, নিজেকে আমার মনে হয় সেই ঘুঘুটির ডাকের মতো সুখী ও অনন্ত। কত বছর পর আমি ঘুঘুর ডাক শুনলাম। আহা, এখানে না এলে হয়তো আমার কখনো ঘুঘুর ডাক শোনা হতো না। মনেও পড়ত না যে ঘুঘু আছে পৃথিবীতে, আর ঘুঘু ডাকে। ওইদিকে মিষ্টি নদী ধলাই। আমার সোনামণি ছাত্রছাত্রীরা মেতে ওঠে গ্রাম দেখে, নদী দেখে। কিছু দেখে কোকাকোলার মতো উপচে পড়া একটু বেশি মেতে ওঠা ওদের স্বভাব। কিন্তু ওদের মুখ দেখে মনে হয় ওরা মেতে উঠেছে ভেতর থেকেই। সাথে সাথে মেতে ওঠে ওদের ল্যাপটপ, ক্যামেরা, ভিডিও। মণিপুরি বলতে এতকাল আমার চোখের সামনে কেঁপে উঠত নাচ। ওদের ঘরবাড়িগুলোকেও আমার লাহিং পরা স্থির নর্তকীর মতো মনে হয়, যেন সূর্যের মুখের দিকে তাকিয়ে নেচে চলছে নিঃশব্দে। বাড়িগুলোর মুখ পূব দিকে, সূর্যের দিকে। আমরা মিশতে থাকি বিষ্ণুপ্রিয়া মণিপুরী নারী ও পুরুষের সাথে। পেতে থাকি টুকরো টুকরো তথ্য। মনে হয় প্রশান্ত মহাসাগরের কোনো দ্বীপে গিয়ে পৌঁছেছি, ভরে উঠছি। মিশছি আমরা লাহিং, ব্লাউজ, ইনাপি পরা নারীদের সাথে, পাছাতি পরা পুরুষদের সাথে। বেশ লাগছে। খেয়ে দেখছি পান্তেই, উরুখই, কলিখই, ভাজা নিম পাতা। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের দিকে দিকে নারী। তারাই বিষ্ণুপ্রিয়া, তারাই জমি, তারাই ঘর। জমিতে ফসল ফলে উঠছে তাদের ছোঁয়ায় আর ঘামে। নারীরা চাষ করে না, চাষ পুরুষের কাজ। সব ধরনের চাষ। নারীদের কাজ ফসল বোনা, ফসল তোলা। বালাকাপানি উৎসবে ফসল কাটার জন্যে মেতে ওঠে নারীরা। ঘরে তাঁত থেকে শাড়ি ছড়িয়ে পড়ছে তাদেরই আঙুলের ছোঁয়ায়। ৮০ ভাগ কাজ করে চলছে তারা। কিন্তু না, অধিকার নেই তাদের পিতার সম্পত্তিতে, স্বামীর সম্পত্তিতেও নেই। বেশ বেশ, বিষ্ণুপ্রিয়া নারী, তুমি কাজ করো। রাসনৃত্যের মতো তুমি কাজ করো। কাজই তোমার শ্রেষ্ঠ নাচ। কিছু চেও না। থিলকরানি শব্দটা বেশ লাগলো আমার। বাসর রাত, থিলকরানির আগে বরবধূকে একসাথে ঘুমোতে দেয় না তারা। উৎসব করে তাদের ঘুমোতে দেয় একসাথে। একটি খুব ভেতরের সংবাদ নাড়া দিল আমাকে। একটি বাচ্চা হওয়ার পর বিষ্ণুপ্রিয়া স্বামী স্ত্রীর এক বিছানায় শোয়া নিষেধ। ভিন্ন বিছানায় ভিন্ন ঘরে চলে যেতে হয়। পারে তারা? ভিন্ন বিছানা তৈরি হয়, কিন্তু বাকিটা পারে না। আমি কি পারতাম না একটি বিষ্ণুপ্রিয়া নারী হতে? যে মাঠে লাঙল চালাতো, ধান বুনত, খেসারি তিল সর্ষে বুনত, আবার ঘরে বুনত লাহিং। ৫ দিন হয়ে গেছে পল্লী সংযোগের, আরেক দিন বাকি। তার পরের দিন ভোরেই ঢাকা ফিরব। সেদিন সন্ধ্যায় রেস্ট হাউসে ফিরে আমি ধীরে ধীরে উষ্ণ স্নান নেই ঘণ্টা দেড়েক ধরে। স্তব্ধতা আর নিঃশব্দতা উপভোগ করি শরীর জুড়ে। ঘরে ফিরে অনেকক্ষণ পাহাড় আর কুয়াশার সাথে সম্পর্ক করি। রামকৃষ্ণ দরজায় নক করে। ম্যাডাম, টি বানাবো? আমি তাকে পানি গরম করতে বলি। আমি ধীরে ধীরে আশ্চর্য সুখে ১ কাপ চায়ের জন্যে খাবার ঘরে যাই। মনে মনে চায়ের লাল রং দেখি, এবং সেখানেই দেখা হয় ভদ্রলোকের সাথে। রামকৃষ্ণ ছাড়া এই প্রথম কাউকে দেখলাম রেস্ট হাউসে। ভদ্রলোককে দেখেই আমার মনে হয় নিঃশব্দতা ভেঙে গেছে রেস্ট হাউসের। চারদিকের সমস্ত পাহাড় ও কুয়াশার।
আমি নিঃশব্দতার ভেঙে পড়ার প্রচণ্ড শব্দও শুনতে পাই। আমার কি খারাপ লাগে? আমার কি ভালো লাগে? আমি বুঝতে পারি না। খাবার টেবিলের একটি চেয়ারে বসে আছেন ভদ্রলোক। হয়তো চায়ের অপেক্ষায় আছেন। আমাকে দেখে প্রথম বিব্রত হন। তারপর কথা না বলে হাসেন। হাসিটাকে আমার কোলাহল বলে মনে হয়। আমিও মাথা নেড়ে হাসি। তারপর অন্যদিকে তাকাই। তাকাই রামকৃষ্ণের রান্নাঘরের দরজার দিকে। আমি কি বসবো ভদ্রলোকের মুখোমুখি? বসে চুপচাপ বা হেসে হেসে চা খাবো? একটু বিব্রত বোধ করি আমিও। তখন দেখতে পাই 2 কাপ চা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে রামকৃষ্ণ। তার হাত থেকে আমার চায়ের কাপটি নিয়ে চামচ দিয়ে চা নাড়তে নাড়তে আমি বেরোই খাবার ঘর থেকে। খাবার ঘর থেকে বেরোলেই ওয়েটিং রুমে সাজানো কয়েকটি সোফা, যেগুলোকে আমি দেখে আসছি 5 দিন ধরে। ইচ্ছে থাকলে একবারও বসিনি, বসার দরকার হয়নি। গিয়ে আমি একটিতে বসি। এভাবে বেরিয়ে এসে সোফায় বসতে আমার খারাপ লাগে। হঠাৎ দাদির মুখ আর ঘোমটাটিকে মনে পড়ে। কি হতো যদি বসতাম ভদ্রলোকের মুখোমুখি, চা খেতাম হেসে হেসে, কথা বলতে বলতে? আমার কোন অংশ দূষিত হতো? ছিঁড়ে পড়তো কোন অঙ্গ? পচে যেত কোন প্রত্যঙ্গ? আমি চা নাড়তে থাকি। একবার ইচ্ছে হয় উঠে গিয়ে ভদ্রলোকের মুখোমুখি বসি, বলি আমি দুঃখিত। চায়ে চুমুক দিতে আমার ইচ্ছে করে না। মনে হয় চা তেতো হয়ে গেছে। দেখি ভদ্রলোক বেরিয়ে আসছেন তার পেয়ালা হাতে। আমি একবার কেঁপে উঠি। ইচ্ছে হয় দাঁড়িয়ে বলি, আসুন। আমার কিছু বলতে হয় না, ভদ্রলোকই বলেন। আমাকে আপনি ছেড়ে এলেন বলে আমিই এলাম। কেউ আমাকে পরিত্যাগ করলে আমার খুব খারাপ লাগে। ভদ্রলোকের শব্দ ব্যবহারে আমি চমকে উঠে দাঁড়াই। আমি বলি, আসুন। কিন্তু পরিত্যাগ শব্দটা কি একটু বেশি অর্থপূর্ণ হয়ে গেল না? আপনি বোধহয় ছোট ছোট ঘটনাকে খুব বড় ঘটনা হিসেবে দেখেন। তিনি বলেন, সব ঘটনাকে নয়, শুধু ছেড়ে যাওয়ার ঘটনাগুলোকে। নৌকো ছেড়ে গেলে, বিমান ছেড়ে গেলে, গাড়ি ছেড়ে গেলে আমার কষ্ট হয়। তার কথা শুনে আমার মজা লাগে। আমি তার মুখের দিকে তাকিয়ে কষ্টের ছাপ দেখার চেষ্টা করি। যার এত কষ্ট, তার মুখে নিশ্চয়ই কষ্টের হাজার হাজার দাগ পড়ে গেছে। কিন্তু আমি কোনো দাগ দেখতে পাই না। আমি বলি, কেন এত কষ্ট হয়? তিনি বলেন, সম্ভবত মা আমাকে ছেলেবেলায় ছেড়ে গিয়েছিলেন বলে। এবার আমার কষ্ট হয়, কিন্তু আমি কারো কষ্টকে সহানুভূতি দিয়ে চাপা দিতে পারি না। তাতে আমার মনে হয় আমি তার কষ্টকে অপমান করছি। আমি বলি, ছেলেবেলায় আপনার মা মারা গিয়েছিলেন বুঝি? তিনি বলেন, মরে গেলেও কষ্ট কম হতো। তখন মা আমারই থাকতো। কিন্তু মা আমাকে ছেড়ে গিয়েছিল, বাবাকে ছেড়ে গিয়েছিল। এ নিয়ে আর কথা বাড়ানো সম্ভব নয় আমার পক্ষে। আমি বলি, আসুন চা খাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা চা খেতে থাকি, কথা বলতে থাকি। দূরে কুয়াশা নামতে থাকে। দক্ষিণের পাহাড়গুলো হয়তো অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। একসময় বুঝতে পারি আমি কথার পর কথা বলে চলেছি, অনর্গল। এত কথা আমি অনেক বছর বলিনি। আমার ভেতর থেকে এত কথা অনেক বছর বেরোয়নি। এত কথাও তাহলে আমার ভেতরে ছিল? এবং তিনিও বলছেন অনর্গল। তার ভেতরেও কথার শেষ নেই। কি বলছি আমরা? খুবই নিরর্থক কথা। কিন্তু মনে হচ্ছে এমন গুরুত্বপূর্ণ কথা আর নেই। আমরা কখনো এত অসাধারণ কথা আগে বলিনি। এখন সময় এসেছে সেই গুরুত্বপূর্ণ না বলা কথাগুলো বলে ফেলার। সেই ছেলেবেলায় আষাঢ়ের বন্যায় আমাদের পুকুরে কিভাবে একজোড়া নারকেল দিয়ে সাঁতার শিখেছিলাম। পানি ঢুকে গিয়েছিল আমার নাকে মুখে। বাবা আমাকে কিভাবে বারবার ছুঁড়ে দিয়েছিলেন পানিতে। একবার আশ্বিনে বাবার সাথে বিলে গিয়ে শাপলা তুলেছিলাম। কচকচ করে খেয়েছিলাম কাঁচা শাপলা। এক মাঘের সন্ধ্যায় আমাদের ছোট খেজুর গাছে উঠে রস নামিয়ে এনে খেয়েছিলাম আমি আর আমার আপা। কেউ জানতে পারেনি। সেসব রূপকথা আমার ভেতর থেকে ঝর্ণাধারার মতো বেরিয়ে আসছে। কখনো যা কাউকে বলিনি তা আমি বলে চলছি ভদ্রলোককে।
আর তিনি আমাকে বলে চলছেন তার সাইকেল চালানো শেখার গল্প। বাজার থেকে ঘন্টায় 4 আনা ভাড়ায় সাইকেল নিয়ে তিনি আর তার বন্ধু সাইকেল চালানো শিখেছিলেন। সড়ক থেকে কিভাবে পড়ে গিয়েছিলেন শুকনো বড়ই কাটার পালার উপর। ছিঁড়ে গিয়েছিল গায়ের চামড়া। একবার সাইকেলের চেইনে জড়িয়ে প্রায় টুকরো হয়ে গিয়েছিল বাঁ পায়ের একটা আঙুল। একবার মামাবাড়ি বেড়াতে গিয়ে 10 টাকা চুরি করেছিলেন মামাতো দুলাভাইয়ের পকেট থেকে। খুব হইচই পড়ে গিয়েছিল। বাড়ির সবাইকে সন্দেহ করা হয়েছিল চোর বলে, শুধু তাকে ছাড়া, কেননা গুড বয় বলে তার খুব নাম ছিল। এইটে পড়ার সময় এক সন্ধ্যায় লুকিয়ে বিড়ি খেতে গিয়ে ধরা পড়েছিলেন বাবার কাছে। বাবা দেখেও তাকে দেখেনি। তিনি বলে চলছেন তার অসামান্য গল্প। আমি শুনে চলছি মন্ত্রমুগ্ধ। তিনি যা বলছিলেন তার প্রতিটি টুকরোকেই আমার মনে হচ্ছিল স্বপ্ন দিয়ে মোড়া। আমি যা বলছিলাম তার প্রতিটিকেই তার মনে হচ্ছিল সোনার টুকরো। আমাদের চা একবার শেষ হলে আমরা আরেকবার চা বানাতে বলি রামকৃষ্ণকে। তারপর আরেকবার চা বানাতে বলি। বেশ রাত হয়ে গেছে, খেয়াল করিনি। সময়ের কথা মনে পড়েনি। মনে পড়ে যখন রামকৃষ্ণ এসে বলে, টেবিলে ডিনার দিব? তিনি ঘড়ি দেখে বলেন, 10:30 বেজে গেছে, এত তাড়াতাড়ি? আমি হাসি। 3:30 বেজে গেলেও আমাদের মনে হতো এত তাড়াতাড়ি। খেতে আমাদের অনেক সময় লাগে। বাসায় তো আমি দুমদাম খেয়ে উঠি। ভাজির পর শাক নেই, মাছের একটা টুকরা নিতে না নিতেই মুরগির একটা রান নেই। দেলোয়ারও খেয়ে ওঠে ঝড়ের মতো। কিন্তু আজ আমরা খাই কম, খাইই না, কথা বলি বেশি। খাদ্যের নয়, কথার ক্ষুধায় পেয়েছে আমাদের। তার ক্ষুধা মিটছে আমার কথার ভর্তায়, আমার ক্ষুধা মিটছে তার কথার ভাজিতে। শুকনো মুরগির মাংসে আমরা কোনো স্বাদ পাই না, ভেটকির পেটিতে কোনো স্বাদ পাই না, ভাজিতে কোনো স্বাদ নেই। কিন্তু তিনি স্বাদ পান যখন আমি বলি মরিচ দিয়ে মেখে ভাজা পুঁটি মাছের কথা। আমি স্বাদ পাই যখন তিনি বলেন ইলিশের ডিম ভাজার কথা। পাটশাক অদ্ভুত মধুর মতো, কচুরলতি সাংঘাতিক অমৃতের মতো। অমৃত কেমন জানি না, পাটশাকের মতো, কচুরলতির মতো, অথবা ধনেপাতার মতো। বোম্বাই মরিচ আশ্চর্য সুগন্ধ, নাকের কাছে ধরে রাখতে ইচ্ছে করে। পেঁয়াজ ভর্তা সর্ষের তেল দিয়ে পান্তা ভাতে, আহা মধু। বেলে মাছের গুঁড়ো, ইস, জিভে জল এসে যায়। টাকির পোনা, আহা, সে কবে খেয়েছিলাম, যদি এই রাতে খেতে পেতাম। আমি বলি, আপনি শুয়োরের মাংস খেয়েছেন? তিনি লাফিয়ে ওঠেন, অনেক। বেকন আমার খুব পছন্দ ছিল যখন বিলেতে ছিলাম, এখনো গেলে খাই। তার কথায় আমি বিস্মিত হই না, একটু বীরত্বের প্রকাশ দেখতে পাই। আমি একটু হাসি, বলি, আমার হ্যাম পছন্দ। আমার কথায় তিনি একটু চমকে ওঠেন। চোখে মুখে একটা প্রশ্নের চিহ্ন দেখতে পাই। তিনি বলেন, কোথায় খেয়েছেন? আমি বলি, খেয়েছি। তার আরেকটুকু জানতে ইচ্ছে করে, আমি বুঝতে পারি, কিন্তু আরেকবার প্রশ্ন করতে তার দ্বিধা হয়। আমি বলি, আপনার কি পছন্দ, হুইস্কি, ওয়াইন, বিয়ার? আবার চমকে ওঠেন তিনি, বলেন, হুইস্কি, তবে বিয়ারও আমার খুব পছন্দ। আমি বলি, মাঝে মাঝেই খান? এবার তিনি বিব্রত বোধ করেন। কি বললে গ্রহণযোগ্য হবেন আমার কাছে, একটু হিসেব করতে থাকেন মনে মনে। তারপর বলেন, কখনো কখনো খাই। আমি বলি, নিয়মিত খান না কেন? তিনি বলেন, নিয়মিত খাওয়া কি ভালো? আমি বলি, কেন ভালো নয়? কখনো কখনো খাওয়া যা ভালো, নিয়মিত তা খাওয়া কি ভালো নয়? তিনি বলেন, আসলে আমি মাঝে মাঝেই খাই, তবে এটা শুনে আপনি আবার কি ভাবেন তাই একটু কমিয়ে বলেছিলাম। আমি বলি, একটু আধটু মিছে বলার অভ্যাস আছে তাহলে? তিনি লাফিয়ে ওঠেন, না না, মিছে বলিনি, একটু ঘুরিয়ে বলেছি। আমি বলি, আপনার জানতে ইচ্ছে করে না আমি খাই কি না? তিনি বলেন, মেয়েরা তো সাধারণত খায় না। আমি বলি, আপনি তবলিগ করেন নাকি?
কাকরাইল মসজিদে যান তাহলে, নাকি জামাতে ইসলাম? আপনার টুপিটা কোথায়, পকেটে? ওটা একতলা না দোতলা? আবার লাফিয়ে ওঠেন তিনি। আমাকে ভুল বুঝবেন না, মেয়েরা মদ খেলে আমি কিছু খারাপ মনে করি না। মদ তো ভালো জিনিস। আমি বলি, মদ? সেটা আবার কি? আমি চিনি হুইস্কি, বিয়ার, ওয়াইন, ভদকা। মদ তো চিনি না। তিনি বলেন, হ্যাঁ তাই তো, মদ বললে কেমন খারাপ লাগে। হুইস্কি, বিয়ার, ওয়াইন, শ্যাম্পেন, রাম বললে তো খারাপ লাগে না। আমাদের খাওয়া শেষ হয়। আমরা আবার চা নিয়ে গিয়ে সোফায় বসি। রামকৃষ্ণ বলে, আমি এখন বাসায় যাব, আপনাদের আর কিছু লাগবে? তিনি বলেন, যাও, তবে তোমার চা চিনি কোথায় একটু দেখিয়ে দিয়ে যাও, চুলোটাও দেখিয়ে দাও। তিনি উঠে গিয়ে সবকিছু দেখে আসেন। ইচ্ছে করেই আমি যাই না। আমি জানি এমন পরিস্থিতিতে পুরুষেরা প্রচুর কাজে উৎসাহী হয়ে ওঠে। তাকে আমি কাজ করার সুযোগ দেই। চা খেতে খেতে তিনি বলেন, আমার নাম খালেদ, আমি ইঞ্জিনিয়ার। আমি হাসি আর বলি, নাম পরিচয়ের কোনো দরকার ছিল না। আপনার নামটি হয়তো আমার মনে থাকবে না। তিনি চমকে ওঠেন, বেশ আহতও বোধ করেন। একটি পুরুষের নাম মনে থাকবে না একটা নারীর, এটা তো অপরাধ। তিনি বলেন, আমার নামটা সুন্দর নয়, হয়তো আপনার মনে থাকবে না। আপনার নামটা আমার মনে থাকবে। আপনার নামটি কি বলবেন? আমি বলি, আমার নামটিও মনে রাখার মতো নয়, খুব বিচ্ছিরি একটা নাম। তিনি বলেন, পরিচয় হলো, অথচ আমরা আমাদের নাম জানব না? আমি বলি, জানতে হবে কেন? নাম পরিচয় ছাড়া কি আমরা পাশাপাশি বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না? তিনি বলেন, তাহলে চলুন একটু বাইরে হেঁটে আসি। বাইরে ঘন কুয়াশার ভেতরে গলে পড়ছে, বয়ে চলছে চাঁদের আলোর ধারা। দূরে কুয়াশায় চাঁদের আলোতে ঘুমিয়ে আছে পাহাড়। আমাদের ঘিরে বড় বড় গাছ। আমরা দাঁড়িয়ে আছি যেখানে, সেটিও পাহাড়। পূবে সমতল জমির উপর জ্যোৎস্নার ঢল নেমেছে। আরও দূরে পাহাড় ঘুমিয়ে আছে। আমি আবার স্তব্ধতা, নিঃশব্দতা বোধ করি। ইচ্ছে হয় আমি হাঁটতে থাকি জ্যোৎস্নার ভেতর দিয়ে পাহাড়ের দিকে। একা একা গিয়ে উঠি পাহাড়ে, গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার উপর কুয়াশা ভাসুক, শিশির পড়ুক, একটা পাতার মতো আমি পড়ে থাকি পাহাড়ের উপরে, আর আমাকে ভুলে যাক সবাই। তিনি বলেন, আপনি কিছু ভাবছেন? আমি বলি, ওই দূরের পাহাড় দেখে আপনার কি মনে হচ্ছে? তিনি বলেন, মনে হয় কিছুক্ষণ আগে ওকে কেউ ছেড়ে গেছে। আমি বলি, আপনি শুধু ছেড়ে যাওয়ার কথাই ভাবেন? তিনি বলেন, না, কাছে যাওয়ার কথাও ভাবি। আচ্ছা, আপনি বলুন, পাহাড় দেখে আপনার কি মনে হচ্ছে? আমি বলি, দেখে মনে হচ্ছে পাহাড়টা আমাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসছে, এগিয়ে এসে এসে জড়িয়ে ধরছে। তিনি বলেন, আপনার ইন্দ্রিয়গুলো সম্ভবত খুবই প্রবল। আমি বলি, না, এটা আমার মনে হচ্ছে, এতে আমার ইন্দ্রিয়গুলোর কোনো ভূমিকা নেই। সত্যিই পাহাড়টা এসে জড়িয়ে ধরলে আমি হয়তো ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেব। ভদ্রলোক হঠাৎ আমার কাছ থেকে একটু দূরে সরে যান। আমরা রেস্ট হাউসের পাহাড় থেকে নিচের দিকে নামতে থাকি। আমাদের মাথার উপর বিশাল বিশাল গাছের ডাল থেকে ঝরতে থাকে চাঁদের আলো। শিশির কুয়াশা বাতাসের মতো ধাক্কা দিয়ে যেতে থাকে। তিনি জিজ্ঞেস করেন, আপনার কি শীত লাগছে? আমি বলি, না। তিনি বলেন, এই রাতটি আমার চিরকাল মনে থাকবে। আমি বলি, আপনার স্মরণশক্তি হয়তো প্রবল। তিনি বলেন, আপনার মনে থাকবে না? আমি হাসি, বলি, হয়তো মনে থাকবে না। ভদ্রলোক বেশ আহত হন, বলেন, সত্যিই আপনার মনে থাকবে না? এমন একটা রাতের কথা আপনি ভুলে যাবেন? এই চাঁদ, কুয়াশা, পাহাড়, আপনি, আমি, রেস্ট হাউস, চা। আমি বলি, তাতে কিছু যায় আসে না। এ রাতটি চমৎকার, খুবই মধুর, এই তো যথেষ্ট। এর সাথে চিরকালকে জড়ানো কি ঠিক হবে? আর রাত কি আমাদের বলছে যে আমাকে চিরকাল মনে রেখো, না রাখলে খুব কষ্ট পাব? বা বলেছে, মাঝরাতে বেড়ানো হে পুরুষ, হে নারী,
তোমাদের আমি মনে রাখব? তিনি বলেন, কিছু কিছু ঘটনা কি চিরস্মরণীয় নয়? আমি হাসি, বলি, চিরকালের শেষে যেদিন পৌঁছব, সেদিন বাটা থেকে পান খেতে খেতে বসে বসে ভাবব কি কি মনে আছে, তাদের ধন্যবাদ জানাব। তিনি বলেন, আপনি বিস্ময়কর মানুষ। আমি হাসি, বলি, তার মানে বিস্ময়কর মেয়ে মানুষ? তিনি বলেন, না না, মেয়ে মানুষ নন, মানুষ। আপনাকে বোঝা আমার পক্ষে সত্যিই কঠিন। আপনি সত্যিই বিস্ময়কর। আমি বলি, আপনি আর কোনো বিস্ময়কর মানুষ দেখেননি? তিনি বলেন, এমন দেখিনি, এতটা দেখিনি। মনে হচ্ছে কখনো দেখিনি, আর দেখব বলেও মনে হয় না। আমি বলি, আপনার কি লাফ দিয়ে শেষ সিদ্ধান্তে পৌঁছানোর অভ্যাস আছে? তিনি বিব্রত হন, বলেন, না, আমি লাফ দিয়ে শেষ সিদ্ধান্তে পৌঁছিনি, অনেক ভেবেই বলেছি। তখন কুয়াশা জমাট বেঁধে নামে। আমরা একবার একজন হারিয়ে যাই অন্যের কাছ থেকে। এমন কুয়াশা কখনো দেখিনি। তিনি বলেন, আমরা কুয়াশায় হারিয়ে যাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না। আমি বলি, আমি আছি, হারাচ্ছি না, আপনি হারিয়ে যাবেন না। তিনি বলেন, মরে গেলেও আমি হারিয়ে যাব না, হারিয়ে গেলে আমি মরে যাব, এই রাতে আমি মরতে চাই না। আমি বলি, চলুন ফিরে গিয়ে চা খাই। তিনি বলেন, আমার খুব ভয় হচ্ছে, যদিও খুব ইচ্ছে হচ্ছে, কি করে আমার ইচ্ছেটাকে যে জানাই। আমি বলি, ভয় না করে আপনার ইচ্ছেটা প্রকাশ করুন। তিনি বলেন, আমার ইচ্ছে করছে আপনার একটি হাত ধরে পাহাড়ে উঠি, চিরকালের জন্য হাত ধরাটিকে মনে রাখি। আমি হাসি, বলি, আপনি না হয়ে অন্য যে কোনো পুরুষ এখন আমার পাশে থাকলে তারও মনে এই ইচ্ছেটা জাগত। কারো কারো ইচ্ছে জাগত আমাকে জড়িয়ে ধরার। বলুন, ঠিক বলিনি? তিনি বলেন, আমাকে মাফ করুন, আপনার কথা শুনে আমার আর ইচ্ছে করছে না, নিজেকে আমার খুব খারাপ মনে হচ্ছে। আমি বলি, না, আপনি খুব খারাপ নন। কি বলেন, আপনি A+ পাবেন। তিনি বলেন, না না, নিজেকে আমার এখন ইতর মনে হচ্ছে, যেন আমি একটা জঘন্য ইতর। সারা জীবন ইতরামো করে এসেছি, মাতলামো করে এসেছি, আর গলির মোড়ে মেয়ে দেখলেই ঠোঁট চেপে শীষ দিয়েছি। আমি হাসি, বলি, আপনার এতটা প্রায়শ্চিত্ত করার দরকার নেই। পুরুষ মানুষ কি সবসময় একটু ইতর হয় না? ভদ্রলোক একবার কেঁপে ওঠেন, বলেন, হ্যাঁ, তাই, হয়তো তাই। পুরুষ মানুষ, ওদের কথা আর বলবেন না, আমিও ওদের দলেরই। আমি হাসি, বলি, আচ্ছা, আপনি কখনো ধর্ষণ করেছেন? ভদ্রলোক লাফিয়ে ওঠেন, আপনি কি যে বলেন, আপনার মুখে কিছু আটকায় না। আপনি কি মনে করেন আমি ধর্ষণ করতে পারি? আমি বলি, আগে থেকেই আমি কিছু মনে করে রাখি না। তিনি আমার থেকে বেশ দূরে সরে যান। আমি বলি, অত দূরে যাবেন না। আমরা রেস্ট হাউসের দিকে উঠতে থাকি। তিনি আমার থেকে দূরে দূরে থেকে সাবধানে হাঁটতে থাকেন, যেন আমার শাড়ির আঁচলও গিয়ে তার পুলোভারে না লাগে। আমার বেশ মজা লাগে। আমি বলি, এত দূরে সরে যাচ্ছেন কেন? ধরুন, আমার হাত ধরুন। আমি বাঁ হাতটি তার দিকে বাড়িয়ে দেই। তিনি ধরবেন কি ধরবেন না ভেবে ভেবে সময় নেন। তারপর আমার হাতটি ডান হাতে ধরে হাঁটতে থাকেন। তার হাতটি কাঁপতে থাকে। আমি বলি, আপনার ইচ্ছে পূর্ণ হলো? আমার আঙুলগুলো কেমন লাগছে? তিনি যেন বিদ্যুতের কামড় খেয়ে আমার হাতটি ছেড়ে দেন। বলেন, না না, এই হাত ধরা আর আগুন ধরা একই কথা, আমি ধরে রাখতে পারবো না। আমি বলি, কেন, আমার হাতটি কি কোমল নয়? তিনি বলেন, কোমল, আগুনের মতো কোমল। আমি বাঁ হাত দিয়ে তার ডান হাতটি ধরে রেস্ট হাউসের দিকে উঠতে থাকি। ভদ্রলোক অবাক হয়ে তাকান আমার দিকে। আমি বলি, আপনার হাতটি একটু বেশি শক্ত, আপনি কি ইট ভাঙেন? তিনি চমকে ওঠেন, বলেন, এখন মনে হচ্ছে সারা জীবন ইট ভাঙলেই ভালো হতো।
কাল থেকে ভাঙব। আমি হাসি, বলি, এখন আমি যা চাইব আপনি তা হতেই রাজি হবেন। মনে হবে, আহা, আগে কেন হলাম না, তাই না? তিনি বলেন, যেমন? আমি হাসি, বলি, আমি চাইলে এখন আপনি রাখাল হতে রাজি হবেন, রিকশাওয়ালা হতে রাজি হবেন, মাঝি হতে রাজি হবেন, জেলে হতে রাজি হবেন। ঠিক বলিনি? তিনি একটু সময় নেন, তারপর বলেন, তাই মনে হয়। আপনি বললে এখন আমি ওই পাহাড় থেকে মাটি কেটে আনতে পারি। আমি বলি, পাহাড় তো বেশ কাছে, ওই চাঁদ থেকে মাটি কেটে আনতে পারবেন না? তিনি বলেন, পারবো, হয়তো পারবো। অন্তত কোদাল নিয়ে রওনা হব। জীবনে অন্তত একবার চাঁদের মাটি কেটে জীবন সার্থক করব। আমি বলি, প্রচুর প্রচুর মাটি কেটে আনবেন, তাই না? তিনি বলেন, হ্যাঁ, আপনার যতটা লাগবে ততটা কেটে আনব। আমি বলি, আমার অনেক মাটি লাগবে। তিনি বলেন, বলুন, কত ঘনফুট লাগবে? বলুন, এখনই গামছা পরে ভানুগাছ বাজার থেকে চাঙারি কোদাল কিনে রওনা হই। ভদ্রলোক পাকা খেলোয়াড়, খেলতে জানেন, সম্ভবত অনেক খেলেছেন, আরও অনেক খেলবেন, আর আমার পাকা খেলোয়াড় পছন্দ। আমি বলি, তার দরকার নেই, চলুন ভেতরে গিয়ে চা খাই। আপনারা শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ। আজ ছিল উপন্যাসটির প্রথম পর্ব। আর পরবর্তী পর্বগুলো শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।